অঙ্কুর, কি করছো কি? এ মা, অঙ্কুর না, অঙ্কুর ছাড়ো প্লিজ, রান্নার দিদি এক্ষুনি এসে পড়বে। অঙ্কুর, তাতে কি, আমি আমার মিষ্টি বউকে যখন খুশি আদর করব। বলেই পিঠের চুলগুলো সরিয়ে সায়নীর ঘাড়ে একটু আদরে কামড় বসালো অঙ্কুর। সায়নীর শরীরটা যেন কেঁপে উঠল, একটা শিরশিরানি উপর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ল যেন। চোখ দুটো বন্ধ হয়ে গেল সায়নীর আবেশে। রান্নাঘরের বেদিতে তখন আটা মাখছিল সায়নী, হাত ভর্তি আটা লেগে আছে। সেই অবস্থাতেই অঙ্কুর সায়নীকে নিজের দিকে ঘুরিয়ে নিল আর সায়নীর ঠোঁটে ডুবিয়ে দিল নিজের ঠোঁট। আর তখনই, হ্যাঁ ঠিক তখনই রান্নার দিদির পায়ের আওয়াজ। সায়নী ওর চুল ঠিক করতে গিয়ে অঙ্কুরকে ঠেলে সরিয়ে দিতে আটা পুরো মাখামাখি হয়ে গেল ওর চুলে। আর ঠিক তখনই রান্নার দিদি একদম ওদের সামনে। রান্নার দিদি সবটাই বুঝে মুচকি হেসে সে স্থান পরিত্যাগ করলো। আর অঙ্কুর, ও একটা দুষ্টু হেসে এর শোধ আমি রাতে তুলব বলে সায়নের দিকে একটা চোখ টিপে হাসতে হাসতে চলে গেল নিজের ঘরে, নিজের জামা ঝাড়তে ঝাড়তে। আজকের গল্প নিশি যাপন, প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি। গল্প পাঠে এবং কলমে আমি অস্মিতা ঘোষ। গল্পর সাথে অস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাই এবং শুরু করি আজকের গল্প নিশি যাপন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। শুরু করছি তাহলে আজকের গল্প নিশি যাপন। সায়নী বড়ই সুন্দরী ও গড়িয়াহাটে শপিংয়ে গিয়েছিল বাবা মায়ের সাথে। ওখানেই অঙ্কুরের মায়ের চোখে পড়েও। তারপর আলাপ এবং ফোন নাম্বার আদান প্রদান করা। পরবর্তীকালে অঙ্কুরের মা প্রস্তাব পাঠান বিয়ের জন্য। অঙ্কুর সে সময় MBA করে সবে একটা কোম্পানিতে জয়েন করেছে। সায়নীর বাবা মা ও অঙ্কুরকে দেখে খুবই তুষ্ট, কারণ অঙ্কুরের দীর্ঘ দেহ, সুন্দর মুখশ্রী এবং ভদ্র ব্যবহারে যে কোনো বাবা মাই মুগ্ধ হবেন। তাই সায়নীর বাবা মাও মুগ্ধ হয়েছিলেন। তারপর বিদ্যা ও সুচাকুরে এমন পাত্র হাতছাড়া কেউই করতে চায় না, তারাও করতে চাননি। ফলত অল্প সময়ের মধ্যেই বিয়ে হয়ে যায় দুজনের। অঙ্কুরদের বাড়িটি খুব বড়, 3 তলা। দোতলাতে শ্বশুর শাশুড়ি আর 3 তলাতে সায়নী অঙ্কুর থাকার ব্যবস্থা হলো। আর 1 তলাতে গ্যারেজ রয়েছে। একদিন রাতে হঠাৎই 3 তলার যে বাথরুমটি আছে ওদের অ্যাটাচড বেডরুমের সঙ্গে, সেই বাথরুমের কলটি খারাপ হয়ে যায়। রাতে সায়নীকে অগত্যা দোতলায় নামতে হয় বাথরুম ইউজ করার জন্যে। তখনই ও হঠাৎ লক্ষ্য করে যে শ্বশুরের ঘর থেকে কে যেন ফট করে বেরিয়ে একটা অন্ধকারে মিলিয়ে গেল। দোতলাতে 2টো ঘর, একটা গেস্ট রুম। ছায়াটা বেরিয়ে ওই গেস্ট রুমের দিকে চলে গেল। আরেকটি ছোট্ট ঘর রয়েছে, সে ঘরটা ভেতর থেকে বন্ধ করা থাকে। সেই ঘরটা নিয়ে ও মাথা ঘামায় না কে থাকে, কি হয় না হয়। কিন্তু ওর চিন্তা হলো যে যে শ্বশুরের ঘর থেকে যে ছায়ামূর্তিটা বেরিয়ে গেল সে কে। সায়নীর সন্দেহ হলো, কিন্তু অত রাতে আর মাথা ঘামানোর প্রয়োজন না মনে করে ও এসে শুয়ে পড়ল। পরের দিনও ও রাতে সায়নীর কি মনে হলো, ঠিক ওই একই সময় ও আবারও নিচে নামলো। হঠাৎ একটা শীতকার ধ্বনি শোনেও। ঠিক যেমন অঙ্কুর যখন সায়নীকে আদর করে এবং সায়নী সেই আদরের চরম মুহূর্তে পৌঁছে যায়, সেই সময় সায়নীর মুখ থেকে যেরকম আনন্দের যন্ত্রণার একটা ধ্বনি বের হয়, সেরকমই ধ্বনিটা ও শুনতে পেল শ্বশুরের ঘর থেকে আসছে। সায়নী ভাবে শ্বশুরমশাই এত রাতে, যাই হোক, ও ভাবতে ভাবতে আচ্ছন্ন হয়ে পড়ে এবং আবারও সে লক্ষ্য করে যে সেই ছায়ামূর্তিটা শ্বশুরের ঘর থেকে বেরোয় এবং ছুটতে চলে যায় সেই গেস্ট রুমে। গেস্ট রুমের পাশেই থাকে যে ছোট্ট ঘরটি, সেই ঘরটির দরজা কিন্তু তখনও ভেজানোই রয়েছে। আজ সায়নী দৌড়ে যায় ওই মূর্তির পেছনে এবং দরজা খুলে ঢুকে পড়ে।
গিয়ে দেখেও আঁতকে ওঠে, এ কি, এ যে রান্নার দিদি এত রাতে শ্বশুরের ঘর থেকে বেরোলো, এবং যা শব্দ ও শুনল। ও ছুটে বেরিয়ে আসে গেস্ট রুম থেকে এবং চলে যায় পাশের ঘরে, যে ছোট ঘরটি সবসময় দরজা বন্ধ করা থাকে সেই ঘরটির মধ্যে। সেই ঘরের দরজা খুলে ও দেখে খাটে শোয়া রয়েছে শাশুড়ি মা। সায়নী ছুটতে গিয়ে খাটের মধ্যে শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, মা এসব কি? শাশুড়ি সায়নীর মুখ চেপে ধরেন, বলে, চুপ করো। শাশুড়ি একটা কথাই বলে যে তুমি আস্তে কথা বলো, শ্বশুরমশাই যেন কিছু শুনতে না পান, উনি যেন বুঝতে না পারেন যে তুমি সত্য জেনে গেছো। সায়নী অবাক হয়, আপনি সব জানেন মা? শাশুড়ি বলে, হ্যাঁ মা, আমি সবই জানি। অঙ্কুর হবার পর আমার একটা অপারেশন হয়, তারপর থেকেই আমি তোমার শ্বশুরমশাইকে শারীরিকভাবে আর আনন্দ দিতে পারি না, আমি অক্ষম হই। ওনার একটি রাতও শারীরিক সুখ ছাড়া কাটত না। আমি ভেবেছিলাম আমার শরীর খারাপের জন্য হয়তো উনিও সবটা মানিয়ে নেবেন, কিন্তু না, তা হলো না মা। দিনের পর দিন ওনার শারীরিক সুখের নামে যে নিদারুণ অত্যাচার আমি সহ্য করেছিলাম অঙ্কুর হবার আগে পর্যন্ত, কিন্তু তা সত্ত্বেও উনি আমাকে মাফ করলেন না। উনি আমাকে সেই কষ্ট থেকে রেহাই দিলেন না, উনি আমাকে দিলেন আরও নিদারুণ মানসিক কষ্ট। ওনার কামতাড়নায় আমার সারা শরীরে তার ছাপ স্পষ্ট হয়ে থাকতো সে সময়, তুমি জানো। সকালবেলাতেও আমি সর্বদা শাড়ির আঁচল গায়ে দিয়ে ঢেকে রাখতাম, কিন্তু যেদিন থেকে আমি অকেজো হয়ে গেলাম শারীরিকভাবে, আমার সামনেই উনি নিয়ে এলেন ওই রমলাকে, যাকে তোমরা রান্নার দিদি বলো। তুমি জানো বৌমা, আমাকে বিছানা থেকে মাটিতে নাবিয়ে উনি রমলাকে খাটে শোয়াতেন। দেখা যায় সে দৃশ্য মা। তুমি বলো বৌমা, স্ত্রী হয়ে আমি কি করে তা সহ্য করব? আমি প্রতিবাদ করতে গিয়েছি, আমার কপালে জুটল মার। আর অঙ্কুর কিছু বলেনি? সায়নী খুব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো শাশুড়ি মাকে। অঙ্কুর, ও কি বলবে মা? সবই যে টাকা, সব সম্পত্তি তো ওনার নামেই। উনি বলেছিলেন, মেনে নাও, মেনে নিলে এখানে থাকো, না হলে এসব সম্পত্তি আমি দান করে দেব, তোমরা কেউ কিছুই পাবে না। আর আমার বাপের বাড়ির তো সেরকম জোর ছিল না মা। তাছাড়া সমাজে আমাদের একটা নাম আছে, সেখানে আমরা আলাদা হলে নানান কথা উঠবে, অনেক কিছুই মেনে মানিয়ে নিতে হয় মা। সায়নী, তুমিও মুখ খুলো না এই নিয়ে। আমি জীবনে অনেক সহ্য করেছি, কিন্তু সমাজে আমরা যখন বেরোই তখন আমরা সুখী স্বামী স্ত্রী। তুমি জানো, সবাই জানে আমরা কত সুখে থাকি, আমাদের কত টাকা, আমাদের জীবনে কত আনন্দ। লোকে তাই দেখে হিংসে করে, ভাবে এদের এত টাকা এত সুখ, কিন্তু রোজ রাতে আমি বালিশ ভেজাই মা, তার কে দেখতে যাচ্ছে বলো? আজকে তুমি যা দেখে ফেললে তা তুমি তোমার কাছেই রেখো মা, এটাই আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। সায়নী শাশুড়ির কথার কি জবাব দেবে ভেবে পায় না, উঠে আসে তিনতলায় ধীর পায়ে। অঙ্কুর কি সুখে ঘুমোচ্ছে। সায়নী ঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ায়। ও ভাবে, এও সম্ভব? একই বাড়িতে রান্নার মাসির সাথে শ্বশুরের অবৈধ সম্পর্ক, এ কি আমি মেনে নিতে পারবো? স্বাধীন চেতা শিক্ষিত সায়নী কিছুতেই মন থেকে তা মারতে পারে না। ও ঠিক করে সকালে উঠে অঙ্কুরের সাথে এ বিষয়ে সবার আগে ও কথা বলবে। সকালে সায়নীর উঠতে একটু দেরি হয়ে গেল। অঙ্কুরের গরম নিঃশ্বাস সায়নীর বুকে লাগতে সায়নীর ঘুম ভাঙল। অঙ্কুর বিছানায় সায়নীকে জড়িয়ে ওর উদ্ধত উন্নত স্তনে নিজের মুখ ঘষছে। ধীরে ধীরে সায়নীর আঁচল সরিয়ে ওর নাভি মূলে অঙ্কুর আলতো ঠোঁট ঠেকাতেই সায়নী ঠেলে সরিয়ে দিল অঙ্কুরকে। সায়নীর হঠাৎই এমন শক্ত তিরস্কার ধাক্কায় অঙ্কুর অশেষ অবাকই হয়। ও বলে, কি হয়েছে সায়নী? কাল রাতের ঘটনা সায়নী এমনিতেই চটেছিল। ও বলে খুব রেগে উত্তেজিতভাবে যে, তুমি জানো তোমার বাবার কীর্তি? শক্ত হয়ে যায় অঙ্কুরের চোয়াল। কঠিন মুখে ও বলে ওঠে, কেন, কি হলো?
সায়নী সবটা গড়গড় করে বলে ওঠে। অঙ্কুর বলে, থামো সায়নী, থামো, ওটা ওনাদের ব্যাপার, তুমি এর মধ্যে এসো না। সায়নী বলে, মানে ভদ্রবাড়িতে এরকমটা চলে নাকি? তোমার কি কিচ্ছু করার নেই অঙ্কুর? অঙ্কুর বলে, না, আমার কিচ্ছু করার নেই। আমাদের পারিবারিক সম্মান বাইরের লোকের কাছে সেটাই অমূল্য, তাই ঘরের কোণে কি হচ্ছে সেটা কেউ দেখতে আসবে না। আমরা সমাজে সম্মানীয়, আমরা খুব শ্রদ্ধেয় পরিবার, আর এ কথাটা আমিও জানি এবং মানি। সায়নী বলে, তাহলে তাহলে আমাকেও মানতে হবে এমন কথা, এমন জিনিস, দিনের পর দিন এই অবিচার? না অঙ্কুর, আমি পারবো না। সায়নী সায়নী তুমি এসব কি বলছো? সায়নী বলে, ঠিকই বলছি অঙ্কুর, আমার পক্ষে মানা সম্ভব নয়। সাথে এটাও সায়নী জানায় যে আমি আজই বাপের বাড়ি চলে যাব। এ অন্যায় আমি মানতে পারবো না, দেখতেও পারবো না। আমার শ্বশুরবাড়িতে এ ধরনের ঘটনা চলে দিনের পর দিন। না 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 অঙ্কুর, আমি তা পারবো না। আর তখনই সায়নী রেডি হতে ওঠে। অঙ্কুর সায়নীর হাত চেপে ধরে, অনুরোধ করতে থাকে, যেও না সায়নী, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি আমি তোমাকে খুব ভালোবাসি সোনা, তোমাকে আমি সত্যি বলছি খুব ভালোবেসে ফেলেছি। দু হাতে জড়িয়ে ধরে ও সায়নীকে, কিন্তু না, সায়নীকে থামাতে পারে না। সায়নী একেবারে একরোখা হয়ে থাকে। এই বাড়িতে যেখানে মা বাবার মধ্যে এরকম সম্পর্ক, সেখানে আমি থাকতে পারবো না অঙ্কুর। আমি বাড়িতে যাব, মা বাবাকে সবটা জানাবো, তারপর আমি দেখি কি করি। ছেড়ে দেয় ও অঙ্কুরের হাত, সরিয়ে দেয় অঙ্কুরকে ঠেলে, এবং নিজে রেডি হয়ে চলে আসে বাপের বাড়িতে। বাড়িতে এসে ওর কথা বলতে খুবই লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কিন্তু ওর তো উপায়ও নেই, মা বাবাকে সবটা জানাতেই হবে। মা বাবা সবটা শুনলেন মনোযোগ সহকারে এবং বললেন, তোমার জীবন তুমি নিজেই ঠিক করো, তুমি যেটা বলবে আমরা তোমার মত মেনে নেব। অঙ্কুর এই অবসরে প্রতিদিনই সায়নীকে ফোন করে, কিন্তু সায়নী সেই ফোনের ঠিক উত্তর দেয় না। একদিন সায়নী রেগে অঙ্কুরকে বলল, তুমি যে আমাকে রোজ ফোন করছো, তুমি কি এই ঘটনাটাকে মেনেই নেবে নাকি তুমি এর প্রতিবাদ করবে? অঙ্কুর তারপর থেকে ফোন করা বন্ধ করে দেয়। সায়নী ডিভোর্স পেপার রেডি করে, উকিলের কাছে যায়, আর তারপর কেটে গেছে বেশ কয়েক মাস। অঙ্কুরের না থাকা, ওর অভাব যেন সায়নী প্রতি মুহূর্তে টের পায়। যখন মানুষ থাকে না তখনই সেই মানুষের উপস্থিতি, মানুষের অভাবটা যেন মানুষ বেশি মাত্রায় বোঝে, সেটা সায়নী ফিল করে। আসলে ওরা তো দুজন দুজনের প্রতি আসক্ত, কিন্তু নীতি বা আদর্শ বা ইগোর প্রশ্নে আজ ডিভোর্সের ঘটনা ঘটছে। এভাবেই কেটে গেল বেশ কয়েক মাস। একদিন সকালে মায়ের সঙ্গে কথা বলতে বলতেই সায়নীর মোবাইলটা বেজে উঠল। সায়নী হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যাঁ, আমি নির্মাল্য মজুমদারের অ্যাসিস্ট্যান্ট জয়ন্ত বোস বলছি। নমস্কার ম্যাডাম, আগামীকাল স্যার আপনাকে একটু দেখা করতে বলেছেন, আপনি কি আসতে পারবেন? সায়নী বলে, কেন বলুন তো? তা তো ম্যাম বলতে পারবো না, কিন্তু আমাকে কোথায় দেখা করতে যেতে হবে আর কখনই বা? স্যারের চেম্বারেই আপনি সরাসরি চলে আসুন, আপনি তো জানেনই, ফার্স্ট ফ্লোরের 109 নম্বর ঘর। হ্যাঁ, বেলা 11টা নাগাদ আসলেই হবে। ফোনের ওপার থেকে বললেন উনি। একটু ভেবে নিয়ে সায়নী জানিয়ে দিল, ঠিক আছে যাব, তবে বিকেলের দিকে হলে হয়তো যেতেই পারতাম না। ঠিক আছে। ফোনটা রাখতেই সায়নীর মা শিবানী দেবী মেয়েকে জিজ্ঞেস করলেন, কে করেছিল রে? ওই কোর্ট থেকে, স্যারের অ্যাসিস্ট্যান্ট। কাল আমাকে স্যার একটু দেখা করতে বলেছেন। কী জন্যে তা তো জানাই গেল, ওই ডিভোর্সের ব্যাপারেই হবে। এইভাবে একটা উদ্বেগ প্রকাশ করে সায়নীর মা অন্য ঘরে চলে গেলেন। কিছুক্ষণ বাদে অবশ্য তিনি ফিরেও এলেন। তখন নিজের মনেই বলতে লাগলেন, অঙ্কুর তো ছেলেটা খারাপ ছিল না, তোদের এতদিনের একটা বিয়ের সম্পর্ক, আর সে বিয়ে কিনা কয়েক মাসই টিকল না, সামান্য একটা পারিবারিক ব্যাপারের জন্য। মায়ের মুখ থেকে তীর্যকভাবেই বেরিয়ে আসা এই কথাটা শোনার পর সায়নী একরকম গর্জেই উঠল, মা, তুমি কি তবে বলতে চাইছো সবটাই আমার দোষ? না, তোর দোষের কথা আমি বলছি না, আমি বলতে চাইছি নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা বা অ্যাডজাস্টমেন্ট, মানে আরেকটু কি কিছু ভাবনা চিন্তা করা যেত না?
দেখ, ছেলেটা তো খারাপ নয়, অঙ্কুরের দোষের মধ্যে তো সেরকম কিছু আমি পাচ্ছি না। আলাপ আলোচনা যদি করারই থাকে তা তো অঙ্কুরেরই করা উচিত মা। আমি কি করতে পারি? আর অঙ্কুর যদি এত নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকে, একটুখানি নড়াচড়া না করে, একটুখানি তার চিন্তাটাকে অন্যদিকে না ছড়ায়, সেক্ষেত্রে আমি আর কি করতে পারি বলো মা? এই কথা বলতে বলতে সায়নীর গলাটাও যেন ধরে আসলো। হয়তো প্রেম পর্যায়ের কিছু স্মৃতি ওর মনে পড়ে গেল, অঙ্কুরের ভালোবাসার সেই দিনগুলো। দুফোঁটা চোখের জলও যেন ঝরে পড়ল ওর চোখ দুটো থেকে নিঃশব্দে। যাই হোক, পরের দিন নির্দিষ্ট সময়ের আগেই নির্মাল্যবাবুর চেম্বারে সায়নী যথারীতি উপস্থিত হলো। অঙ্কুরও চলে এসেছে সেখানে। সায়নীর যে অ্যাপিল করেছিল ডিভোর্সের জন্য, সেই ব্যাপারেই আজকে ফাইনাল ডিসিশন হবে। সায়নী ঘরে ঢোকা মাত্রই স্যার ওকে বসতে বললেন এবং তারপরই বললেন, সত্যি আমি খুব খুশি হয়েছি আপনাদের দুজনের এই সময়জ্ঞানে। আজকাল তো কেউ এই সময় বা নিয়ম শৃঙ্খলা মানতে চায় না, সেখানে আপনারা দুজনেই সময়ের আগে চলে এসেছেন। বিচারক মহোদয়ের থেকে এই প্রশংসা শুনে সায়নী একটু মুচকি হাসল। যাই হোক, তারপর নির্মাল্যবাবু শুরু করলেন ওনার কথাবার্তা। আচ্ছা অঙ্কুরবাবু, আপনি তো বিয়েতে সমস্ত কিছুই ফেরত দিয়ে দিয়েছেন, যা যা সায়নী দেবী বিয়ের সময় পেয়েছিলেন। অঙ্কুর বলে, হ্যাঁ সবই দিয়েছি, তো কিছু জিনিস এখনও বাকি আছে, তার কারণ সেগুলো আমি দিয়ে উঠতে পারিনি। তো ওনারা যেদিন আসবেন আমি সেদিনই দিয়ে দেব। তবে বেশিরভাগটাই বিয়ের যা জিনিসপত্র আমি ওনার ঘরে পাঠিয়ে দিয়েছি। এবার হঠাৎ করেই ওদের দুজনকে অবাক করে দিয়ে নির্মাল্যবাবু বলে ওঠেন, শুনুন, আপনাদের কেস হিস্ট্রি পড়ে যেটা বুঝলাম, নিতান্তই ইম্পালসিভ আপনাদের একটা ডিসিশন। সম্পূর্ণ আবেগের বশেই সায়নী দেবী এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন, আর ওনার ইগোর কারণে অঙ্কুরবাবুও তাতে সায় দিয়েছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা দুজনেই কি ফের মিলতে পারেন না? যথেষ্ট শিক্ষিত আপনারা, আর আপনাদের বিচ্ছেদের কারণটাও গুরুতর কিছু নয়। দেখুন না একটু চেষ্টা করে যদি ভাঙা সম্পর্কটা জোড়া লাগানো যায়। কি বলেন অঙ্কুরবাবু? অঙ্কুর বোধহয় মানসিক দিক দিয়ে প্রস্তুতি ছিল, নইলে এত তাড়াতাড়ি এই প্রস্তাবের উত্তরে ওর পক্ষে কিভাবে বলা সম্ভব, তাও আবার হাসতে হাসতে। এ তো বড় উত্তম প্রস্তাব, আপনার এই প্রস্তাবটি আমি একেবারেই মেনে নিচ্ছি। সত্যি তো, অনেক দিন হয়ে গেল আমাদের দুজনের সেই জমিয়ে আড্ডা দেওয়াটা আর হয়ে ওঠেনি। সম্মতিসূচক অঙ্কুরের এই উত্তরটা শুনে সায়নী যখন ওর সহমতের হাসিটা হাসল, নির্মাল্যবাবু ওর সহকারীকে তক্ষুনি ডেকে পাঠিয়ে নির্দেশ দিল, শিগগিরই এই যুগলের জন্য মন্দারমণিতে আগামী 2 দিনের জন্য একটা থাকার ব্যবস্থা করুন। সায়নীও যেন অঙ্কুরের এই উত্তরের অপেক্ষাতেই ছিল। বুকের ভেতর থেকে যেন একটা পাথর নেমে গেল সায়নী তা বুঝতে পারল। এতদিনকার অঙ্কুরের সঙ্গে না দেখা, অঙ্কুরের সাথে মিলিত না হতে পারার দুঃখটা যে এইভাবে বুকে জমেছিল, তা কিন্তু সায়নী এতদিন বুঝতে পারেনি। আজকে যা হলো, পাথরটা যেন একেবারে গলে জল হয়ে গেল। শেষে অঙ্কুরের সাথে সায়নীর করমর্দন করিয়ে দিয়ে ওই উকিলবাবু আপনাদের পুনরায় ঘরে ফেরাতে পেরে আমরা যে কি আনন্দ হচ্ছে এ কথাটি বলে বড়ই মধুর হাসি হাসলেন এবং তিনি বললেন যে ভাঙাটা তো অনেক সহজ, কিন্তু গড়তে কজন পারে বলুন? ঠিক আছে, আজ এখানেই থাক, আপনারা আগে ঘুরে আসুন, পরে না হয় প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া আমি সেরে দেব। উকিলবাবুর ঘর থেকে বেরিয়ে এসে সায়নীকে ওই রাস্তার মধ্যেই অঙ্কুর আবার আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি রাগ করো না, আমি অফিস থেকে আমার ট্রান্সফারের ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা দুজনে একসাথে থাকব। তাহলে আমাদের পারিবারিক সম্মানেরও আর কোনো সমস্যা রইল না, কেউ কোনো প্রশ্নও করতে পারবে না। এখানে যা হচ্ছে তা তো আমি ঠিক করতে পারবো না বলো, এ অনেক দিনকার ব্যাপার। আমরা দুজনে এখান থেকে আলাদা থাকবো, বাকিটা তুমি একটু মেনে মানিয়ে নিও শোনা, আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি থাকতে পারবো না। সায়নীর 2 চোখ ভর্তি জল। ও জড়িয়ে ধরে ওই সময়ের মধ্যেই অঙ্কুরকে বলে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো সেটাই বা তুমি ভাবলে কি করে অঙ্কুর? আমার পক্ষে যে কি দুর্বিষহ এ কটা দিন কাটানো হয়েছে তা তোমাকে আমি বোঝাতে পারবো না। খুব সুন্দর এই মিলন হলো। কেমন লাগলো আপনাদের এই গল্পটি?
যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমি তো আপনাদের অপেক্ষাতে থাকি, ওখানে জানিয়ে দেবেন আপনাদের মতামত। ভালো থাকবেন।